সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব। চেষ্টা করব খবরটা খুব বড় করে না বলতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে এই 1 ঘন্টায় সব ধরনের খবর আপনারা জেনে যেতে পারেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে রাজধানীতে আজও মিছিল, বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আর এসব কর্মসূচিতে যোগ দিয়েছে শিক্ষার্থী, পেশাজীবী সহ সমাজের নানা স্তরের মানুষ। দ্বিতীয় দিনের মতো শাহবাগের বিক্ষোভে স্লোগানে দাবি, নোয়াখালী, সিলেট সহ সারা দেশের ধর্ষণে যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। পরে কালো পতাকা মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে যেতে চাইলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন হয়েছে আসাদ গেটে। এই কর্মসূচি থেকে বলা হয়েছে, দ্রুত বিচার হলেই নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে। ধর্ষণের ঘটনা হঠাৎ বৃদ্ধির কারণ খতিয়ে দেখার আহ্বান জানান আন্দোলনকারীরা। প্রতিবাদী মানববন্ধন হয়েছে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায়। ধর্ষণের ঘটনার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের। যে বাংলাদেশের কথা বলছেন সেটি একটি ধর্ষণের রাষ্ট্রে পরিণত হয়েছে, বিচারহীনতার রাষ্ট্রে পরিণত হয়েছে। এই পুলিশ বাহিনী, ওই রাষ্ট্রীয় বাহিনী যারা দর্শকদের লালক পালন, তারা আবার হামলা করলো। এই পুলিশ পারে সাধারণ ছাত্রদের সাথে, এই পুলিশ ওই যুবলীগের নেতাদের গ্রেফতার করতে পারে না, ছাত্রলীগের নেতাদের গ্রেফতার করতে পারে না। তাদের তো বিচার হচ্ছেই না, যার কারণে তারা আরো সাহস পাচ্ছে। আমরা এমন দেশ চাই না, এমন চেতনার রাষ্ট্র চাই না। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে প্রশ্রয় দেওয়া ছাড়া এই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয় না। আমাদের সহকর্মী শাকিল হাসান রাজধানীর শাহবাগে আছেন, তার সাথে যুক্ত আছে এই মুহূর্তে আমরা। শাকিল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সন্ধ্যা 7টার যে মশাল মিছিল হওয়ার কথা রয়েছে সেটির প্রস্তুতি সম্পর্কে জানতে চাই, কারণ 6টার বেশি বেজে গেছে। এতক্ষণে নিশ্চয়ই প্রস্তুতি নেওয়া হয়েছে, কি অবস্থা সেখানকার? বৃষ্টি, আজকে সকাল 11টায় এই শাহবাগ থেকে ধর্ষণ এবং নির্যাতন বিরোধী যে মঞ্চ, সেই মঞ্চে ব্যানারে যে মিছিল করা হয়েছিল, মিছিলে বাধার প্রতিবাদে আজকে তখনই রাজু ভাস্কর্যের সামনে থেকে সন্ধ্যা 7টায় তারা মশাল মিছিল করার ঘোষণা দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার এবং তার পদত্যাগের দাবিতে তারা মিছিল করার ঘোষণা দেয় সেই সংগঠনের পক্ষ থেকে, এবং সেটিরই প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ জাদুঘরের সামনে এসে জড়ো হচ্ছেন, অনেকেই এসছেন। এর মধ্যে 7টার দিকে তারা বলছেন এখান থেকেই এই মিছিলটি শুরু হবে। পাশাপাশি আরেকটি কর্মসূচিও রয়েছে ধর্ষণের প্রতিবাদে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তারা আলোক প্রজ্বলন কর্মসূচি হাতে নিয়েছে এবং সেটি সন্ধ্যা 7টায় তারা শুরু করবেন। এবং আরও বেশ কিছু সংগঠনের কিছু কর্মসূচি রয়েছে এবং দিনভর আজকে এই ধর্ষণ এবং নির্যাতন বিরোধী ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে এবং বেশ কয়েকদিন ধরেই সেই কর্মসূচিগুলো পালিত হচ্ছে। এবং তারা বলছেন যে বাংলাদেশে যে সাম্প্রতিককালে ধর্ষণ এবং নারী নির্যাতনের যে ঘটনা এবং সেটির প্রকোপ যে বেড়ে চলেছে এবং তার বহিঃপ্রকাশ সিলেট, তার বহিঃপ্রকাশ নোয়াখালী, এবং সেই ধর্ষণ এবং নির্যাতন বিরোধী এই কর্মসূচিগুলোতে এবং থেকে তারা দাবি করছেন যে নারীদের পাশাপাশি সেগুলোতে পুরুষদেরও এগিয়ে আসতে হবে, কারণ ধর্ষণ বা নির্যাতন বিরোধী বেশিরভাগ ঘটনাগুলো সংঘটিত হচ্ছে পুরুষদের দ্বারা। এবং সেই সংগঠনগুলোর নেতাকর্মীরা বলছেন যে সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই এই বাংলাদেশ থেকে ধর্ষণ এবং নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব। বৃষ্টি, আর যখন 7টায় যে মশাল মিছিলটি শুরু হবে নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্শকদের। ধন্যবাদ শাকিল এই মুহূর্তে যোগ দেবার জন্য। নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে বার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল এই মানববন্ধনের অংশগ্রহণ করেন। আইনজীবী এই নির্মম ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। এর পাশাপাশি দ্রুত বিচার শেষ করতে সংশ্লিষ্টদের প্রতিও আহ্বান জানান। সামাজিক প্রতিরোধ গড়ে না উঠলে এই ধর্ষণ কমবে না বলেও তারা মত দেন। এদিকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে আজও কয়েক জেলায় কর্মসূচি পালিত হয়েছে। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে কুমিল্লায়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায় আন্দোলনকারীরা। সকালে কুমিল্লার পুবালী চত্বরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশ নেয়। সব নারী নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
নগরের সাহাবাজার 0 পয়েন্টে বিভিন্ন শ্রেণী পেশার অংশগ্রহণকারীরা স্লোগান সম্বলিত ব্যানার এবং ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করে। এ সময় শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন কর্মজীবী মানুষ এতে বক্তব্য দেন। বক্তারা বলেন, বিচারহীনতার কারণেই ধর্ষণ বেড়ে চলেছে। সকল ধর্ষককে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে বেলা 11:30টার দিকে মানববন্ধন করা হয়। সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে মহিলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন এবং নানা পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়। নারী নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একই দাবিতে বেলা 12টার দিকে বরিশাল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করে ছাত্র ও যুব অধিকার পরিষদ নামের একটি সংগঠন। সকালে রংপুর মহানগরী প্রেস ক্লাব, লালবাগ, কাচারীবাজারে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ হয়। প্ল্যাকার্ড নিয়ে কয়েক হাজার শিক্ষার্থী আন্দোলনে অংশ নেয়। প্রেস ক্লাবের সামনের মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করা হয়। এছাড়াও চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও ও ঝিনাইদহে বিক্ষোভ হয়েছে। দর্শক, এই ধরনের প্রতিবাদ কর্মসূচি সারা দেশের মতো ফেনীতেও চলছে। সেখানে আমাদের সহকর্মী আরিফুর রহমান আছেন, তার মাধ্যমে জানবো সেখানকার কি অবস্থা। আরিফ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনে থাকেন, ফেনীতে যেই কর্মসূচি হচ্ছে সে সম্পর্কেই জানতে চাচ্ছি। এই প্রতিবাদ কর্মসূচি তো সমস্ত দেশ জুড়ে, গোটা দেশ জুড়েই হচ্ছে। সেক্ষেত্রে ফেনীতে যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, যারা বক্তারা আছেন, তারা কি বলছে? এবং দেখতে পাচ্ছি আপনার পেছনে হয়তো প্রদীপ প্রজ্বলন করে কোনো একটা কর্মসূচি চলছে। এ সম্পর্কে বিস্তারিত একটু জানাবেন যদি শুনে থাকেন আমাকে, আরিফ। নির্যাতন এবং দেশের বিভিন্ন স্থানে স্কুল ছাত্রী সহ বিভিন্ন নারী ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে সারা দেশের ন্যায় ফেনীতে উত্তাল। গতকালকে থেকেও ফেনীতে নানা ধরনের কর্মসূচি পালন করেছে। সে ধারাবাহিকতায় এখনো এখানে একটি কর্মসূচি পালন করছে সচেতন ফেনীর ব্যানারে। এখানে অংশ নিয়েছে ফেনীর ঢোল, আবাস এবং সহায় সংগঠন। এছাড়াও এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে আজ বিকেল থেকে তারা এই কর্মসূচি পালন করছে। এখানে এই যে কর্মসূচি, সে কর্মসূচি বিকেলে ছিল মৌন প্রতিবাদ, সে ধারাবাহিকতায় এখন এখানে চলছে মোমবাতি প্রজ্বলন। আপনি দেখতে পাচ্ছেন এখানে সাধারণ যে মানুষ রয়েছে তাদের পাশাপাশি উল্লেখযোগ্য হচ্ছে যে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের এখানে বিভিন্ন সদস্যরা এসেছেন। আমরা এখন তাদের কাছে জানতে চাইবো যে এখানে তো নারীরা যে প্রতিনিয়ত ধর্ষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে, আপনারা তৃতীয় লিঙ্গের সদস্য হিসেবে আপনারা এখানে কি দাবি নিয়ে এসেছেন? আমরা ফেনী জেলার সুন্দরী ক্ষেত্রা পুরুষ থেকে আমরা খ্রিস্টান সম্প্রদায়ে গিয়ে আমরা আর এই অবালিত জনগোষ্ঠী আমরা এই দাবি নিয়ে এসেছি। আজকে নারী নির্যাতন হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, সে নিয়ে আমরা প্রতিবাদ জানাতে আমাদের এই দাবি। দর্শক, আমরা দেখছিলাম সরাসরি ফেনীতে ধর্ষণ বিরোধী যে আন্দোলন কর্মসূচি চলছে, সেখানে মোমবাতি প্রজ্বলন করে একটি কর্মসূচি চলছে। সহকর্মী আরিফ ছিলেন সরাসরি যুক্ত। ধন্যবাদ আরিফ। বেগমগঞ্জে নির্যাতনের শিকার নারীকে 1 বছর আগে দেলোয়ার 2 দফা ধর্ষণ করেছিল। ভুক্তভোগীর বক্তব্য এবং ঘটনাস্থল পরিদর্শন করে এমন তথ্য পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। প্রাথমিক তদন্ত শেষে দুপুরে নোয়াখালীতে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান আল মাহমুদ ফয়জুল কবির। তদন্ত কমিটি প্যানেল আইনজীবীর মাধ্যমে আজই দুজনের নামে পৃথক মামলা দায়ের করবেন বলেও জানায় ওই কমিটি। ভিকটিম তো আসলে অশিক্ষিত এবং গ্রাম্য মহিলা, উনি সুনির্দিষ্ট তারিখ বলতে পারেনি, তবে বলেছে অনুমান 1 বছর আগে তার বাসভবনের ঘটনাস্থল এবং আনুমানিক সময়টা সে বলেছে। আর নৌকার মধ্যে কালাম নিয়ে যায়, ঘটনাস্থলের বিবরণও দিয়েছে এবং ধর্ষণের কথাও সে বলেছে। এই জন্য আমাদের প্যানেল আইনজীবী দিয়ে আজকেই মামলা দায়ের করাবো। সরকার আইনের শাসনে বিশ্বাসী, ধর্ষণের মতো অপরাধে জড়িতদের শাস্তি পেতেই হবে, আবারও বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি একথা বলেছেন। ধর্ষণ সামাজিক ব্যাধির পাশাপাশি সন্ত্রাসও। তিনি বলেছেন, রাজনৈতিক পরিচয়ে সুষ্ঠু বিচারে বাধা হয়ে দাঁড়ায় দুর্বৃত্তের কোনো দল হয় না। সরকার স্বপ্রণোদিত হয়েই সব অপরাধের বিচার নিশ্চিত করতে তৎপর বলেও জানান তিনি। যে জন্য প্রতিবাদ,
সে সমস্যার সমাধান তো সরকারি অপরাধীদের বিচারের আওতা আনছে। কাজে আমি সবাইকে বলবো, কোনো প্রতিবাদের দরকার নেই। আপনারা শুধু বলুন কোথায় কি অপরাধ হয়েছে। আবার সরকারের গোচরে না থাকলে সরকার অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে খুঁজে বের করবে এবং ব্যবস্থা। এদিকে দেশে আইনের শাসন আছে বলেই অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এমন মন্তব্য করে মন্ত্রী বলেছেন, নোয়াখালীর ঘটনা বর্বরতার চরম সীমা, এটি জঘন্য অপরাধ। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে নির্ভুল তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। যারা তার পদত্যাগ দাবি করেছেন তাদের কারো কারো বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। সব পুলিশ যদি বসে থাকতো তাহলে সে না এই শাহবাগে আন্দোলন করা সঠিক ছিল। অনেক কথাই তো বলা যায়, ওই অনেকের নামেই তো ওই মামলা রয়েছে, এই ধর্ষণের মামলা রয়েছে। এখন কি বলবেন বলেন? আমি তো আগেই বলেছি আমরা সঠিক তদন্তের বাইরে কিছু করি না। নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দেলোয়ারকে অস্ত্র মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া প্রধান আসামি বাদল ও সোহাগও পুলিশের রিমান্ডে রয়েছে। একটি অস্ত্র মামলায় নারায়ণগঞ্জে গ্রেফতার দেলোয়ারকে বিকেলে আদালতে হাজির করা হয়। পুলিশ 3 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ফাহমিদা খাতুন 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে গ্রেফতার প্রধান আসামি বাদল এবং সোহাগকেও আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ বলছে এই মামলাগুলোর সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তদন্ত চলছে। এর আগে সোমবার সাফার থেকে এজাহারভুক্ত আরেক আসামি সাজুকেও গ্রেফতার করা হয়। ভিকটিমের করা 2টি মামলায় এজাহারভুক্ত আসামি রয়েছে 9 জন। 2 দিনের রিমান্ড মঞ্জুর শেষে তাকে আদালতে প্রেরণ করলে তদন্তকারী কর্মকর্তার মামলার অগ্রগতি সম্পর্কে একটি প্রতিবেদন সহ দাখিল করবেন। বাকি যারা যুক্ত আছে তাদেরকে গ্রেফতার কার্যক্রম চলছে। আমরা এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এর সাথে সংশ্লিষ্ট সকলেই যেন দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার হয় সেই লক্ষ্যে আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে। হাথরাসে গণধর্ষণ ও হত্যার ঘটনাকে অত্যন্ত অস্বাভাবিক ও মর্মান্তিক আখ্যা দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে উত্তরপ্রদেশ সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি বেঞ্চ। মধ্যরাতে মরদেহ সৎকার নিয়ে প্রশ্নের মুখে পড়েছে যোগী প্রশাসন। নির্যাতিতার নাম প্রকাশ করায় কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশও পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনায় 19টি মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনাটি সামলাতে ব্যর্থ পুলিশ বিভাগ উল্টো রাজ্যের শান্তি বিঘ্নিত, রাষ্ট্রদ্রোহ, বর্ণবৈষম্য এবং ধর্মীয় উস্কানির অভিযোগ তুলেছে। নথিতে রয়েছে রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী, চন্দ্রশেখর আজাদ সহ 400 রাজনীতিক ও সংবাদকর্মীর নাম। চীনা সেনারা ভারতের সীমান্ত এলাকায় 1200 বর্গ কিলোমিটার জায়গার দখল নিয়েছে, এই অভিযোগ করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে পাঞ্জাবে অবস্থানরত রাহুল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাবমূর্তি রক্ষার জন্যই দেশবাসীর সাথে মিথ্যাচার করছেন। রাহুল গান্ধীর দাবি, সরকার ও প্রশাসনের গাফিলতির কারণেই নিরাপত্তা সংকটে ভুগছে ভারত। এ সময় উত্তরপ্রদেশের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানান কংগ্রেস নেতা। অপোজিশন লিডার্স কো কাহা হিন্দুস্তান কি জমি কিসি নে। সরকার বলছে ভারতের কোনো জমি হাতছাড়া হয়নি, কিন্তু নিয়ন্ত্রণ রেখায় 1200 বর্গ কিলোমিটার জায়গা দখল করেছে চীন। কারণ তারা জানে সরকারের সর্বোচ্চ পদে যিনি বসে আছেন তিনি নিজের ভাবমূর্তি নিয়ে বেশি ব্যস্ত। ভাবমূর্তি রক্ষার জন্য মোদিজি দেশ বিক্রি করতেও রাজি। এশিয়ায় চীনের প্রভাব কমানোর লক্ষ্যে বৈঠকে বসেছে 4 দেশের জোট কোয়াড। মঙ্গলবার টোকিওতে এই বৈঠকে যোগ দেন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একক কোনো দেশের আগ্রাসন গ্রহণযোগ্য নয়। দক্ষিণ চীন সাগরের মতো আন্তর্জাতিক সমুদ্র সীমায় চলাচলের স্বাধীনতার বিষয়টিও তুলে ধরে ভারত। এই ইস্যুতে একযোগে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন এস জয়শঙ্কর ও মাইক পম্পেও। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে সুগা দায়িত্ব গ্রহণের পরই বলেছিলেন, আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করবে তার সরকার। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একক কোনো দেশের আগ্রাসন মানা যায় না, তাই জাপানের কূটনৈতিক প্রচেষ্টায় সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।
নভেম্বরে 5 দলের কর্পোরেট টি-20 লিগের মাধ্যমে করোনা পরবর্তী আনুষ্ঠানিক ক্রিকেট ফিরছে দেশের মাটিতে। আজ এক সভা শেষে এমন ঘোষণায় দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই টুর্নামেন্টে মাশরাফি ও সাকিব খেলবেন বলেও আশাবাদী বিসিবি সভাপতি। যদিও 11 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেটারদের প্রস্তুতি ওয়ানডে ম্যাচের 3 দলের কোনোটিতেই মাশরাফি নেই। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 23 নভেম্বর। 7 ম্যাচের এই টুর্নামেন্ট 3 দলের ক্যাপ্টেন্সি করবেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। 5 দলের টি-20 লিগ টেলিভিশনের সম্প্রচারের চিন্তা রয়েছে বিসিবির। 5টা টিম হলে মোটামুটি আমরা দেখেছি যে 75টা প্লেয়ার, লোকালি 75টা প্লেয়ার হলে ঠিক আছে, আমাদের জন্য যা চিন্তা ভাবনা করেছি ওটা আমরা ওই ধরনের একটা টুর্নামেন্ট আমরা করতে পারবো। যেটা 11 তারিখে শুরু হচ্ছে এবং 23 তারিখে শেষ, এই টুর্নামেন্টের ডিটেলসটা আপনারা এখনই পেয়ে যাবেন। রোহিঙ্গা পুনর্বাসন প্রকল্পের মেয়াদ এবং ব্যয় বাড়ল। নতুন উদ্যোগে আশ্রয় প্রার্থীদের জন্য থাকছে নিরাপদ পানির ব্যবস্থা, উন্নত করা হবে বর্জ্য ব্যবস্থাপনা। তাই 930 কোটি টাকা বাড়তি বরাদ্দ অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে ভিডিও কনফারেন্সে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, এতে ব্যয় হবে 1659 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, কক্সবাজারের নতুন 6টি সহ মোট 8টি উপজেলায় উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। বর্ধিত প্রকল্প যেটা এখন লেট্রিনস, আদার ওয়াটার, রোডস করা হবে অন্য অন্য হোস্ট কমিউনিটির মধ্যে, স্থানীয় কমিউনিটিরা যাতে কিছু উপকার পেতে পারে, এটা একটা ভালো দিক। তো এই জিনিসটা উনি খুব এমফাসাইজ করলেন মাননীয় প্রধানমন্ত্রী, যে এইভাবে কাজ করতে হবে যাতে যারা এফেক্টেড হয় ভিতরের বাইরের উভয় জনের সমান উপকৃত হয়। টিকেটের জন্য ভোর থেকে কারওয়ান বাজারের সাউদি এয়ারলাইন্সের সামনেই জড়ো হয়েছেন সৌদি প্রবাসীরা। টোকেন নয়, সাউদি এয়ারলাইন্স এখন ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট দেওয়া শুরু করেছে। এতে করে ভোগান্তি কমেছে, দুর্ভোগও কমেছে। টিকিট পেয়ে খুশি প্রবাসীরা। তবে টোকেন নিয়ে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়ানোর পরেও টিকিট এখনো যারা হাতে পাননি তারা বেশ দুশ্চিন্তায় আছেন। তবে দেরিতে হলেও সৌদি এয়ার ভালো সিদ্ধান্ত নেয় সবাই সন্তোষ জানিয়েছেন। সিস্টেম খুব সুন্দর, এই সিস্টেম সবার জন্য ভালো হবে। এইভাবে সকাল 5টার থেকে এইভাবে একটা লোক দাঁড়ায় থাকবে, আমরা আজকে 7 দিন এখানে থাকতে থাকতে আমরা অসুস্থ হয়ে গেছি। যাদের ভিসার মেয়াদ নাই তাদেরকে 2জন 3জন করে নিয়োগ, যাদের ভিসার মেয়াদ আছে তাদেরকে 1জন করে নিয়োগ, তাহলে সমস্যার সমাধান হয়। আমার টিকিট কনফার্ম হচ্ছে, বলছে কালকে সকাল 8টা ফ্লাইট। অনেক ভোগান্তির পর আজকে আমরা এইমাত্র আমি গিয়ে টিকিট পাইলাম। একই কার্যক্রম চলছে মতিঝিল বিমান অফিসে। যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে বলে বিমান বাংলাদেশের কর্মকর্তা জানিয়েছেন। বলেছেন, আগের তুলনায় এখন যাত্রী সংখ্যা এখন আরো বাড়ানো হয়েছে। টিকিট প্রত্যাশীরা জানিয়েছেন, এখন ব্যবস্থাপনার উন্নতি হয়েছে। তারা আশা করছেন ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই কর্মস্থলে পৌঁছতে পারবেন। সকাল থেকে 2 সারিতে লাইন করে একটিতে টোকেন, অন্যদিকে টিকিট দেওয়ার হচ্ছে। না, এখানে কোনো ঝামেলা নেই, নিয়ম শৃঙ্খলাভাবে সব কিছু চলতেছে। আমার ভিসার মেয়াদ আছে আর 6 দিন, যদি আজকে আমাকে টোকেন দেয় তাহলে আমি যাব কবে? নতুন যারা আসছে টোকেন নাই তাদের প্রত্যেককে ঢুকাই টোকেন দিয়ে দিব। ভিসা দেখে দেখে যাদের ভিসা শেষ হবে পরে তাদের পরের ডেট দিব, যাদের আগে ভিসা শেষ হবে তাদের আগে দিব, এবং কোনো লোকের ভিসা যাতে কোনো লস না হয়, এক্সপায়ারি কেসগুলো আমরা আগে দিব, কোনো সমস্যা হবে না। সৌদি প্রবাসীদের সংকট সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ। সরকারের দূরদর্শিতার অভাবেই প্রবাসীদের নিয়ে সংকট তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রে প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে করণীয় শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করে বলেছেন, প্রধানমন্ত্রীর উচিত সৌদি আরব সফর করে প্রবাসীদের সংকটের সমাধান করা। আমাদের পররাষ্ট্রিক টোটালি ব্যর্থ হয়েছে, বুঝিয়ে বলতে হবে আমাদেরকে। তোমার দেশ গড়ে তোলাতে আমার বাঙালি ভাইদের, আমার প্রবাসীদের বিরাট অবদান আছে। প্লিজ তুমি ভুলে যেও না, তুমি অকৃতজ্ঞ হয়েও না। এই জিনিসগুলিকে মিষ্টি কথায় সুন্দরভাবে এটার জন্য যেটা এটা তাহলে আমার একজনকেও তারা ফেরত আসতো না। দেশে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও 30 জন। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত 1499 জন কোভিড রোগী। এ পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন 5405 জন। গত 24 ঘন্টায় 12,345টি নমুনা পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা 3,71,631। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,651 জন। সব মিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা 2,84,833। মৃত 30 জনের মধ্যে পুরুষ রয়েছেন 20 জন।
হাসপাতাল ছাড়লেন করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 দিন চিকিৎসাধীন থাকার পরে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউসে ফেরেন তিনি। কোভিড নেগেটিভ না হলেও শারীরিক অবস্থা তার ভালোই রয়েছে জানিয়েছেন চিকিৎসকরা। বাড়িতে বসে তিনি বাকি চিকিৎসা নেবেন। হাসপাতাল ছাড়ার আগে টুইট বার্তায় শিগগিরই নির্বাচনী প্রচারণায় ফেরার প্রত্যয় জানান। 1 অক্টোবর নিয়মিত পরীক্ষায় সংক্রমণ কোভিড-19 শনাক্ত হয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়ার শরীরে। বিশ্বজুড়ে একদিনে 4,200 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যা 2,62,000 ছাড়িয়ে গেছে। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি 10,46,000 ছুঁই। আক্রান্ত 3,57,00,000 মানুষ। দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে এখনও ভারত। সোমবারও প্রায় 900 মানুষের মৃত্যু দেখল এই দেশটি। দ্বিতীয় সর্বোচ্চ 450 মৃত্যু দেখেছে আর্জেন্টিনা। এছাড়াও ব্রাজিলে 400 এবং যুক্তরাষ্ট্রে 450 মৃত্যু রেকর্ড হয়েছে। বিশ্বে প্রতি 10 জন মানুষের শরীরে ছোঁয়াচে কোভিড-19 সংক্রমণ ঘটছে, এমন দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দাবি করছে। এই সংখ্যা অন্তত 23 গুণ বেশি। আর সেই হিসেবে প্রায় 800 কোটি মানুষের পৃথিবীতে 9 মাস ভাইরাসের সংক্রমণ হয়েছে কমপক্ষে 80 কোটি মানুষের শরীরে। নমুনা পরীক্ষার ভিত্তিতে জানুয়ারি থেকে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 3.5 কোটির বেশি। এদিকে মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি করেছে যুক্তরাষ্ট্র, আপত্তি জানিয়েছে চীন এবং রাশিয়া। এবার জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচের খবরে। 2 দিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ টেস্ট দলের 2 ওপেনার তামিম ও সাদমান অর্ধশতক হাঁকিয়েছেন। শেষ দিনে তাদের দল রায়ান কুক একাদশ 4 উইকেটে 201 রান তোলে। ওটিস গিবসন একাদশের 248 রানের জবাবে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনের খেলা হয়েছে মাত্র 43 ওভার 4 উইকেট হারিয়ে 201 রান তোলে রায়ান কুক একাদশ। তামিম এবং সাদমান উদ্বোধনী জুটিতে তোলেন 107 রান। সাদমান 83, তামিম 64 রান করেন। মুমিনুল 10, মুশফিক 11 রান করেই আউট হন। নাইম হাসান 2টি, মোসাদ্দেক এবং রুবেল নান 1টি করে উইকেট। এর আগে গতকাল রায়ান কুক একাদশের বিপক্ষে 8 উইকেটে 248 রান করে ওটিস গিবসন একাদশ। 2002 সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলা বাতিলের বিষয়ে জারি করা রুলের উপরে আজ শুনানি শেষ এবং রায় ঘোষণার আগামী বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই দিন ধার্য করেন। 2002 সালের 30 আগস্ট ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরার কলরোয়ায় যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সড়ক পথে ঢাকায় ফেরার পথে কলরোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে এবং 2015 সালে এই ঘটনায় আদালতে চার্জশিট দেওয়া হয়। বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তার পক্ষে হাইকোর্টের এই আবেদন করেন আইনজীবী মাকিয়া ফাতিমা ইসলাম। এর আগে গত 4 অক্টোবর মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর রায়ের কপি নিয়ে হাইকোর্টের আইনজীবী ZI খান পান্নার সাথে পরামর্শ করেন। ওই দিন সকালে মিন্নি সহ 6 আসামির ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পৌঁছায়। গত 30 সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নি সহ 6 জনের মৃত্যুদণ্ড দেন আদালত। আল্লাহ রসুন রহমত, যার কারণে আজকে আমরা আপিলটা বসাইতে পারছি। ইনশাআল্লাহ আমরা এখানে সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচার পাব এবং আমরা আশা করি মিন্নি বেকসুল খালাস এখান থেকে হবে ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন। 6 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের মহানন্দা নদীতে 3 জনের মরদেহ ভাসছে এমন গুঞ্জন এখন এলাকা জুড়ে। জেলেরা দাবি করছে মাছ নদীতে 3 জনের মরদেহ ভাসতে দেখেছেন তারা। এই ঘটনার পরে মাছ ধরতে দিচ্ছে না বিজিবি, এমন দাবিও করেছেন তারা। আর বিজিবি বলছে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্যই পাওয়া যায়নি। তবে ভোলাহাটের 3 জন কয়েকদিন ধরেই নিখোঁজ বলেও জানিয়েছেন স্বজনরা। আমাদের 1 ঘন্টা ছুটি দিয়েছিল আমাদের জাল দড়ি উঠাবার জন্য বিজিবি। আমরা তাই আজকে জাল দড়ি উঠে নিয়ে এসেছি। লাশ একটা পরে আছে, একটা দিয়ে ভাসছে, এটুকুই দেখলাম। আর একটা হাতে ভাবুচা আছে। লাশটাকে দেখে আমরা কিন্তু ভয়ে জালও উঠাইনি ভালোভাবে দিয়ে বিডিআরে যখনই বাসি বাজি দিয়েছে তখনই আমরা কিন্তু চলে এসেছি। এটা মানুষের মুখে আমিও শুনেছি যে কি বিএসএফ গুলি করেছে, করে ওখানে লাশ আছে। গেছিলাম ক্যাম্পে, তারা কি বলেছেন? তারা বলছে যে কি আমরা কোনো সংবাদ পাইনি। ক্যাম্প কমান্ডারকে জানালাম, সেখানে তারা নথিভুক্ত করার পরে বললো যে পরবর্তীতে আমাদের কাছে কোনো খোঁজ খবর নাই। এখনো পর্যন্ত আমরা এটা আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা বিএসএফ এর সাথেও কথা বলেছি, বিএসএফ ও বলেছে যে না, এরকম হতাহতের বিষয়ে তারা কোনো কিছু জানা নাই, অবগত নাই।
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার 1 বছর আজ। এই দিনেই বুয়েট হলে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কিছু নেতাকর্মী। এদিকে দ্বিতীয় দিনের মতো হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে। আসামিদের আইনজীবী নিহত আবরারের বাবা মামলার বাদীর সাথে প্রশ্নোত্তর চলে। আসামি পক্ষের দ্বিতীয় দিনের জেরা শেষে সন্তান হত্যার ন্যায় বিচার দাবি করেন আবরারের বাবা। আমরা জামাত শিবির থেকে মানে প্রচলিত হয়ে মামলা করেছি কিনা, হ্যাঁ, মানে এইগুলো প্রশ্ন আসতেছে। এখন হয়তো তারা আইনজীবী আইন পেশা, তারা হচ্ছে তাদের আসামিকে বাঁচানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। এটা আমার কোনো নাই, হয়তো তাদের ব্যাপার তারা করছে, কিন্তু মনের কাছে একটু খারাপ লাগে। 19 বছর আগে চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ ইমান আলী নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এই রায় দিয়েছেন। আমৃত্যু দণ্ডপ্রাপ্ত 3 আসামি হলেন তসলিম উদ্দিন ওরফে মন্টু, আজম, আলমগীর কবির ওরফে বাইকটে আলমগীর। 2001 সালের 16 নভেম্বর নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে জামায়াত শিবির ক্যাডাররা চট্টগ্রাম মহানগরীর জামাল খান রোডের বাসায় গুলি করে হত্যা করে। সরকারি মেডিকেল ও ডেন্টাল প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম সক্রিয় সদস্য আব্দুস সালামকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ। তিনি স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিন ম্যান থাকাকালে প্রশ্ন ফাঁস করেছে বলে সিআইডি জানিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের জুলাই মাসে মেডিকেল প্রশ্ন ফাঁসের সাথে জড়িত জসিমউদ্দিন, জাকির হোসেন ও পারভেজ খান গ্রেফতার হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিল এই আব্দুস সালাম। পরে তাকে সোমবার বনশ্রী এলাকা থেকে গ্রেফতার করা হয়। সিআইডি জানিয়েছে, প্রশ্ন ফাঁসের সাথে সালামদের সাথে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত অসাধু ডাক্তার, মেডিকেল ভর্তি কোচিং সেন্টারও জড়িত। চলতি বছর পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেলেন 3 গবেষক। ডার্কেস্ট সিক্রেট অব ইউনিভার্স এই বিষয়ে গবেষণা নতুন তথ্য উন্মোচনের জন্য তারা ভূষিত হলেন সম্মাননায়। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই ঘোষণাটি দেয়। আপেক্ষিকতার সূত্রের সাথে ব্ল্যাক হোলের গঠন প্রক্রিয়ার জোরালো প্রমাণ দেয় নোবেল পেলেন রোজার পেনরোজ। 89 বছর বয়সী ব্রিটিশ এই পদার্থবিজ্ঞানী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমিরেটাসের প্রফেসর। এছাড়া ছায়াপথে শক্তিশালী অখণ্ড বস্তুর অবস্থান নিশ্চিতের জন্য নোবেলে ভূষিত হন রাইনহার্ড গেন্সেল এবং আন্দ্রিয়া গেস। ষাটোর্ধ জার্মান জ্যোতির্বিজ্ঞানী রাইনহার্ড এবং 55 বছরের মার্কিন নক্ষত্র বিশারদ আন্দ্রিয়ার মধ্যেই পুরস্কারের অর্থ ভাগ হবে। কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের সশস্ত্র সংঘর্ষে হতাহতের ঘটনায় এক পক্ষের 9 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। টেকনাফের চাকমারকোল থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাব 15। এ সময় তাদের ব্যবহৃত 4টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 20 রাউন্ড গুলি, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র আটক করা হয়। আসামিদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। এদিকে শনিবার রাত থেকে রোববার পর্যন্ত কুতুপালং শরণার্থী শিবিরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের দুপক্ষ। ওয়ালটনের অত্যাধুনিক কারখানা পরিদর্শন করেছেন বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল হক। সোমবার সংস্থার 10 সদস্যের একটি প্রতিনিধি দল গাজীপুরের সন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেন। অতিথিরা প্রথমে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের উপরে নির্মিত ভিডিও ডকুমেন্টারি উপভোগ করেন। পরে তারা প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। পর্যায়ক্রমে তারা মোল্ড অ্যান্ড ডাই, মেটাল কাস্টিং, টেলিভিশন, মোবাইল ফোন উৎপাদন, টেস্টিং ল্যাব, অ্যাসেম্বলি লাইন, পিসিবি, এসএমটি, চার্জার, ব্যাটারি, ইয়ারফোন, মোবাইল ফোনের হাউজিং, কম্প্রেসার, রেফ্রিজারেটর উৎপাদন কারখানা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ঘোলাটে আর্মেনিয়া আজারবাইজান পরিস্থিতি। বিশ্ব সম্প্রদায়ের অস্ত্রবিরতির আহ্বান উপেক্ষা করেই চলছে প্রতিবেশীদের লড়াই। এই পরিস্থিতিতে সমঝোতা আলোচনায় তুরস্ককে সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দিল সামরিক জোট নেটো। আঙ্কারার দাবি, সদস্য দেশগুলোর প্রতি নেটো পক্ষপাতহীন আচরণ বজায় রাখলেই টেকসই সমাধান আসবে। যে কোনো শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে আঙ্কারার উপস্থিতি চাইছে আজারবাইজান। প্রচণ্ড গণবিক্ষোভের মুখে বাতিল হলো কিরগিজস্তানের নির্বাচনী ফলাফল। মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন এই ঘোষণা দেয়। জানায়, চলমান বিক্ষোভ সহিংসতা নিরসনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাপক কারচুপির অভিযোগে উত্তাল মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান। সোমবার রাজধানীতে পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের কার্যালয়ে ঢুকে হামলা চালায় বিক্ষোভকারীরা। অগ্নিসংযোগ করে ভবনের একাংশে। এমনকি হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকা সাবেক প্রেসিডেন্টকে বের করে আনে বিক্ষুব্ধ জনতা। ইউরোপিয়ান ফুটবলের খবরে ম্যানচেস্টার ইউনাইটেডের দলে ভিড়িয়েছে ব্রাজিলিয়ান লেফট ব্যাক অ্যালেক্স তেলেসকে। তার সাথে দলীয় চুক্তি 4 বছরের। অ্যালেক্স তেলেসকে দলে নেওয়ার শক্তি বাড়ল ম্যান ইউনাইটেডের। 27 বছর বয়সী এই ডিফেন্ডারকে পেতে ইউনাইটেডকে ট্রান্সফার ফি গুনতে হয়েছে 1.5 কোটি ইউরো।
তবে সেই খরচের পরিমাণ বাড়তে পারে আরও। এর আগে 2016 সালে গ্যালাতাসারাই থেকে প্রত্যাত যোগ দেন অ্যালেক্স তেলেস। পর্তুগিজ দলটির হয়ে 26 গোল করেছেন তিনি, করিয়েছেন 50টির বেশি। এদিকে পিএসজি সাবেক স্ট্রাইকার এডিনসন কাভানি 1 বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সড়ক দুর্ঘটনার কাছে হার মানতে হলো আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান নজিব তারাকাইকে। দুর্ঘটনায় কোমায় চলে যাওয়া এই ক্রিকেটার আজ মারা যান। শুক্রবার আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তারাকাই। হাসপাতালের সাথে সাথে তাকে নেওয়া হয় অস্ত্রোপচারের চলে, কিন্তু কোমায় চলে যান 29 বছর বয়সী এই ক্রিকেটার। এরপর 3 দিন মৃত্যুর সাথে লড়াই করে হার মানতে হলো তাকে। ফ্রেঞ্চ ওপেনের খবর জানাবো। দুর্দান্ত এক জয়ে আরও একটি গ্র্যান্ড স্ল্যামের শেষ হাতে উঠলেন নোভাক জোকোভিচ। তিনি হারিয়েছেন রাশিয়ার কারেন কাসানোভকে। এই নিয়ে রেকর্ড টানা 11 বার ফরাসি ওপেনের শেষ 8-এ উঠলেন 33 বছর বয়সী জোকোভিচ। ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠতে নোভাক 6-4, 6-3, 6-3 গেমে হারান 15তম বাছাই কাসানোভকে। 17 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই সার্বিয়ান আসবে এখন পর্যন্ত কোনো সেট আসলেই হারেননি। এছাড়াও প্রথমবারের মতো ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন গ্রিসের স্তেফানোস সিটসিপাস। দর্শক, আজকে সব খবর এখানেই শেষ করে দিচ্ছি। এছাড়াও 24 ঘন্টায় আপনারা যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। নিরাপদে থাকবেন।